প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর তোমাদের আরেকটি ক্লাস নিচ্ছি। মাঝখানে অনেকদিন গ্যাপ গিয়েছে, এটার পেছনে অবশ্যই একটা কারণ আছে। আমি এখন যে ক্লাসটা নিচ্ছি সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে নিচ্ছি। এটার নাম হচ্ছে ওবিএস সফটওয়্যার, যেটাকে বলা হচ্ছে ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। এটার মাধ্যমে যাদের মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো খুব ভালো করে দেখানো যায়। এটার ব্যবহার সম্পর্কে কিছুদিন শিখতে আমার সময় লেগেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নিজে একটা কন্টেন্ট তৈরি করেছি। এই দুটো জিনিস থাকলেই এই সফটওয়্যারের মাধ্যমে খুব ভালোভাবে ক্লাসগুলো নেওয়া যায়। কারণ মাল্টিমিডিয়া ক্লাস নিতে গেলে আমার মনে হয় মোবাইল দিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই, কারণ এই সফটওয়্যারের মাধ্যমে স্লাইডগুলো খুব ভালোভাবে দেখা যাবে। তো শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের ক্লাস 9-10 একটি ম্যাথের ক্লাস নেব, সেটা জ্যামিতির উপরে। ডান পাশে তোমরা যে ব্যক্তিটির ছবি দেখছো, ওনার নাম হচ্ছে পিথাগোরাস। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানব। তোমাদের অধ্যায় 15, উপপাদ্য 39। তোমরা স্লাইডগুলো দেখার সময় এই মাউস পয়েন্টারটা খুব খেয়াল করবে। আমি যেখানে যেখানে বুঝিয়ে দিব, মাউস পয়েন্টার দিয়ে সেটা আমি ইন্ডিকেট করে দেখাবো। পিথাগোরাসের উপপাদ্যটা কী সেটা একবার আমরা দেখে নিই। সেটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই পাঠ শেষে আমরা কি শিখবো সেটা একবার দেখে নিই। শিক্ষণফল 1 নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বলতে পারবো। 2 নম্বর পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। 3 নম্বর উপপাদ্যটির ব্যবহারিক প্রয়োগ করতে পারবে। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখছি বন্ধুরা। দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ, ত্রিভুজটির এই কোণটি হচ্ছে সমকোণ। এখন ত্রিভুজটিকে যদি আমি একটু ঘুরিয়ে নিই, অর্থাৎ এই পজিশনে যদি রাখি, তাহলে সমকোণটা এখানে চলে আসছে। কেন ঘুরিয়ে নিব? কারণ এভাবে চিত্রটির বর্ণনা করতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সেই সমকোণের নামটি দিলাম সি, এবং অন্য বিন্দুগুলোর নাম দিলাম এ এবং বি। তাহলে আমরা একটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে এবি বাহুর উপর একটি বর্গক্ষেত্র আঁকব। আমরা স্বাভাবিকভাবেই জানি, এবি বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকতে হয়, তাহলে এবি বাহু সমান করে আরও বাকি 3টা বাহু আঁকতে হবে, যাদের আমি নাম দিয়েছি এডি, ডি এবং বি। অর্থাৎ এ বি ই ডি একটি বর্গক্ষেত্র, যা এবি বাহুর উপর অঙ্কিত করা হয়েছে। ঠিক একইভাবে এসি বাহুর উপর একটি বর্গক্ষেত্র আঁকব, যার নাম দেওয়া হয়েছে এসিজিএফ। এসিজিএফ অর্থাৎ এসি বাহু সমান করে এই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে। এখন আমরা বিসি বাহুর উপর একটি বর্গক্ষেত্র আঁকব, অর্থাৎ বিসি বাহু সমান করে একটি বর্গক্ষেত্র আঁকব। তোমরা একটু লক্ষ্য করো, যার নাম দেওয়া হয়েছে বিসিএইচকে, অর্থাৎ বিসি বাহু সমান করে এই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে। এখানে যেহেতু এটা সমকোণ, সি কোণটা সমকোণ, তাহলে এবিটি হচ্ছে কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজে 3টি বাহু থাকে, একটি অতিভুজ, একটি লম্ব, আর একটি ভূমি। এখন অতিভুজের উপর বর্গক্ষেত্রটি হচ্ছে এবি ইডি। সাধারণত কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে কিছু অঙ্কনের প্রয়োজন হয়। এখন আমরা অঙ্কনটা কিভাবে করব সেটা দেখে নিব। আমরা বিএফ বাহুটা যোগ করে দিব, বিএফ। এরপর সিডি বাহুটা যোগ করব, তারপর সি বিন্দু থেকে ডি বাহুর উপর একটি লম্ব আঁকব, যেটি এবি রেখাকে এম বিন্দুতে এবং ডি রেখাকে এল বিন্দুতে ছেদ করে। তাহলে অঙ্কনটি কি কি করলাম? আমরা বিএফ যোগ করলাম, সিডি যোগ করলাম, এবং সি বিন্দু থেকে ডি বাহুর উপর একটি লম্ব টানলাম, যার নাম দিলাম সিএল, এবং সেটি এবি বাহুকে এম বিন্দুতে ছেদ করে। এখানে বিএফ এবং সিডি এই বাহু দুটো যোগ করাতে দুটো ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে। আমরা দেখে নিই ত্রিভুজগুলো কি কি।
ত্রিভুজগুলো হচ্ছে সিএডি ও বিএফ, সিএডি ও বিএএফ। এখানে সিএডি ত্রিভুজটা একটু খেয়াল করো, একটু কাঁপছে সিএডি ত্রিভুজটা, খেয়াল করলে দেখতে পাবে তোমরা। এবং বিএফ ত্রিভুজটাও দেখানো হচ্ছে। এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে সিএ সমান এএফ, অর্থাৎ সিএ সমান এএফ, এই বাহুটা সমান এই বাহু। কেন এই দুটো বাহু সমান? কারণ খেয়াল করে দেখো, সিএ এবং এএফ এই দুটা বাহু এই বর্গক্ষেত্রের মধ্যেই অবস্থিত, অর্থাৎ একই বর্গক্ষেত্রের বাহু, সেই জন্য সিএ সমান এএফ। তাহলে আমরা পাশে কারণটা লিখতে পারি, যেটাকে আমরা যথার্থতা বলে থাকি, অর্থাৎ বর্গক্ষেত্র এসিজিএফ এর বাহু, এই কারণে সিএ সমান এএফ। এটা একটু বোল্ড করে দেখানো হচ্ছে বর্গক্ষেত্রটা। আবার আমরা লিখতে পারি এডি সমান এবি, এডি সমান এবি। এই দুইটাও বাহু খেয়াল করে দেখো, এবি ইডি এই বর্গক্ষেত্রের বাহু, এবি ইডি বর্গক্ষেত্রের বাহু, সেই কারণে এডি সমান এবি। এরপর অন্তর্ভুক্ত সিএডি কোণ, সিএডি কোণ, অর্থাৎ এই কোণটা একটু খেয়াল করো, আমি ইন্ডিকেট করছি সিএডি কোণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোণটা শো করা হচ্ছে। সিএডি কোণ সমান লেখা হয়েছে সিএবি প্লাস বিএডি, অর্থাৎ সিএবি কোণটা একবার দেখে নিই। সিএবি কোণটা দেখো তোমরা, এখানে ইন্ডিকেট করা হচ্ছে সিএবি প্লাস বিএডি, বিএডি একবার দেখে নাও। অর্থাৎ এই কোণটা সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে, আর এটা অরেঞ্জ কালার দিয়ে দেখানো হয়েছে। এই দুইটা কোণ মিলেই কিন্তু সিএডি কোণ। এই জন্য আমরা লিখতে পারি সিএডি কোণ সমান সিএবি প্লাস বিএডি। এখন খেয়াল করে দেখো, এখানে বিএডি কোণটা কিন্তু সমকোণ, কারণ বিএডি কোণটা এবিইডি এই বর্গক্ষেত্রের একটা কোণ। আমরা জানি বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ হয়। তাহলে বিএডি এর পরিবর্তে আমরা লিখতে পারি সিএএফ। এদিকে সিএবি ছিল, সেটা লিখে ফেলেছি, কিন্তু বিএডির পরিবর্তে লিখলাম সিএএফ। সিএএফ কোণটা একটু খেয়াল করে দেখি, সিএএফ। তাহলে এই কোণটাও কিন্তু এএফজিসি এই বর্গক্ষেত্রের, অথবা এসিজিএফ বলতে পারো, এই বর্গক্ষেত্রের একটি কোণ, সেই কারণেই এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বিএডি কোণের পরিবর্তে লিখতে পারি সিএএফ। কোণ দুটা ইন্ডিকেট করা হচ্ছে, যেহেতু বিএডি সমান সিএএফ সমান এক সমকোণ। তাহলে এই ত্রিভুজে যেহেতু আমরা দুটো ত্রিভুজের মধ্যে তিনটি বিষয় সমান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি সিএডি ত্রিভুজ সর্বসম বিএএফ। এখন সিএডি ত্রিভুজ আর আয়তক্ষেত্র এডিএলএম, এডিএলএম, এটি একটি আয়তক্ষেত্র তৈরি হয়েছে, যেহেতু এখানে আমরা একটা লম্ব এঁকেছিলাম। সিএডি ত্রিভুজ আর এডিএলএম ত্রিভুজ, এটাকে যদি আমরা একটু আলাদা করে দেখতে চাই, একটু খেয়াল করো, আমি এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি। দেখো এখন ভালো করে বোঝা যাচ্ছে যে সিএডি আর এডিএলএম এই আয়তক্ষেত্র আর ত্রিভুজটা একই ভূমি এডি এর উপর অবস্থিত। খেয়াল করে দেখো, এই ভূমি এডি, এটার উপরেই কিন্তু ত্রিভুজটাও দাঁড়িয়ে আছে এবং আয়তক্ষেত্রটাও দাঁড়িয়ে আছে। এই যে এডি ভূমির উপর, আমরা জানি একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাগুচ্ছের মধ্যে যদি একটি ত্রিভুজের আয়তক্ষেত্র থাকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এখন দেখো, সিএডি ত্রিভুজ ও আয়তক্ষেত্র এডিএলএম একই ভূমি এডি এর উপর অবস্থিত। আমরা একটু আগে এটা বলেছি, দেখো এই এডি ভূমির উপর অবস্থিত এবং এডি ও সিএল সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। এডি এবং সিএল এই দুটি রেখা, এডি আর সিএল এই সমান্তরাল রেখাগুলোর মধ্যে অবস্থিত। আয়তক্ষেত্র এডিএলএম এর ক্ষেত্রফল ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ হবে, অর্থাৎ সিএডি ত্রিভুজের দ্বিগুণ হবে। সেই জন্য আমরা লিখতে পারি আয়তক্ষেত্র এডিএলএম সমান 2 × সিএডি।
কারণটা আমরা পাশে লিখে দিব, যেটাকে আমরা যথাযথ বলি। একই ভূমি ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই কারণেই আমরা পেয়েছি আয়তক্ষেত্র ADLM সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র CAD। এবার দেখো, ত্রিভুজ BAF ও বর্গক্ষেত্র ACGF একই ভূমি AF এর উপর অবস্থিত। আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করি। দেখো, BAF ত্রিভুজ আর ACGF এই বর্গক্ষেত্রটি একই ভূমি AF এর মধ্যে অবস্থিত, AF এর উপর অবস্থিত। খেয়াল করেছো তোমরা? এবং সমান্তরাল রেখাযুগল AF ও BG এর মধ্যে অবস্থিত। এখানে হচ্ছে AF এটা আর BG হচ্ছে এটা। AF এবং BG এই দুটো রেখাই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। খেয়াল করো তোমরা। যে একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হলে এবং একই ভূমির উপর যদি অবস্থিত হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র ACGF সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র BAF। এর আগেরটি ছিল কিন্তু আয়তক্ষেত্র ADLM, এখন বর্গক্ষেত্র। আগেরটি ছিল আয়তক্ষেত্রের সাথে CAD ত্রিভুজ, আর এর পরের বার হচ্ছে ACGF বর্গক্ষেত্রের সাথে BAF ত্রিভুজ। আমরা কারণটা আবার লিখে দিলাম, একই ভূমি একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমরা একটু মনে করে নিই আমরা কি কি পেলাম। আমরা এর আগে পেয়েছি আয়তক্ষেত্র ADLM সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র CAD এবং বর্গক্ষেত্র ACGF সমান 2 ইন্টু বর্গক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র BAF। কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম CAD এবং BAF ত্রিভুজ ক্ষেত্র দুটোই সমান। সে কারণে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র ACGF সমান 2 ইন্টু BAF সমান 2 ইন্টু CAD। অর্থাৎ এই দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই বর্গক্ষেত্র ACGF সমান ADLM হবে। তাহলে আমরা লিখতে পারি এখন আয়তক্ষেত্র ADLM সমান বর্গক্ষেত্র ACGF। অনুরূপভাবে আমরা CE, কোথায় CE এবং AK যোগ করে প্রমাণ করতে পারে যায় যে আয়তক্ষেত্র BELM, অর্থাৎ এই পাশের আয়তক্ষেত্রটা, তখন প্রমাণ করেছিলাম এটা, এখন প্রমাণ করব এটা BELM এবং বর্গক্ষেত্র BCHK এই দুটো সমান দেখাতে পারবো অনুরূপভাবে। জ্যামিতিতে সাধারণত তুমি যেহেতু এই পাশের বিষয়টা প্রমাণ করে দেখিয়েছো, তাহলে এটা দেখানোর প্রয়োজন পড়ে না, এটা অনুরূপভাবে লিখে দিলেই চলে। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্র BELM সমান বর্গক্ষেত্র BCHK। এখন এই দুইটা সমীকরণ, অর্থাৎ এই সম্পর্কটা এই সম্পর্কটা এখন আমরা যোগ করব। দেখো যোগ করলে কি পাওয়া যায়। এক ও 2 নং যোগ করে পাই আয়তক্ষেত্র ADLM প্লাস BELM সমান বর্গক্ষেত্র ACGF প্লাস বর্গক্ষেত্র BCHK। অর্থাৎ এদিকে 1 নং সমীকরণের বামপক্ষ 2 নং সমীকরণের বামপক্ষ যোগ করলাম ADLM আর BELM, এবং ডানপক্ষ বর্গক্ষেত্র ACGF, 2 নং সমীকরণের ডানপক্ষ বর্গক্ষেত্র BCHK, এই দুইটা যোগ করলাম। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এবার দেখো বাম পাশে এই দুটি আয়তক্ষেত্র মিলে কি হচ্ছে। আয়তক্ষেত্র ADLM প্লাস BELM, ADLM এই আয়তক্ষেত্রটি এবং BELM, অর্থাৎ এই আয়তক্ষেত্র দুটো মিলে কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। সেটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র ABED এবং ডান পাশে বর্গক্ষেত্র ACGF প্লাস বর্গক্ষেত্র BCHK আগে যেরকম ছিল ঠিক সেভাবেই থাকবে। তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম বর্গক্ষেত্র ABED সমান বর্গক্ষেত্র ACGF সমান বর্গক্ষেত্র প্লাস বর্গক্ষেত্র BCHK।
অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু বর্গক্ষেত্র তাহলে এটাকে আমরা এবি স্কয়ার লিখতে পারি। অর্থাৎ কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে তাদের যে কোনো একটি বাহুর উপর স্কয়ার দিলেই ক্ষেত্রফলটি বের হয়ে যাবে। সে কারণে আমরা বর্গক্ষেত্র এবিইডির পরিবর্তে লিখতে পারি এবি স্কয়ার এবং বর্গক্ষেত্র এসিজিএফ এর পরিবর্তে লিখতে পারি এসি স্কয়ার এবং বর্গক্ষেত্র বিসিএইচকে পরিবর্তে লিখতে পারি বিসি স্কয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, প্রমাণিত। অর্থাৎ এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। এবার একটি তোমাদের দলগত কাজ দেব, সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো এবং এর প্রত্যেকটি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো। মূল্যায়নের বিষয়গুলো তোমরা নিজেরাই এগুলা উত্তর খুঁজে বের করবে। পিথাগোরাসের উপপাদ্যটি বলো, অর্থাৎ উপপাদ্যটি তোমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। 2 নম্বর, একই ভূমি ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। 3 নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করার জন্য কি কি অঙ্কনের প্রয়োজন। বাড়ির কাজ, পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি বুঝতে পেরেছো। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার অনেক পদ্ধতি আছে, এটা যেহেতু তোমাদের বইয়ে আছে সেই জন্য এই পদ্ধতিটি তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ।